বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। মনোবিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আমি মোসাম্মদ শিরিন আক্তার, প্রভাষক মনোবিজ্ঞান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে পরীক্ষা। আমরা আসলে চেষ্টা করছি আমাদের সিলেবাসটা কমপ্লিট করা। হয়তো সম্ভব হবে না, কারণ একটা ক্লাস নিয়ে কখনোই সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। তারপর যেহেতু তোমাদের পরীক্ষার ডেট হয়েছে, এই পরীক্ষার ডেট অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য আসলে নিজেদেরকেই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো উপায় আমরা দেখছি না। আসলে পরিস্থিতির শিকার সবাই। তারপরেও তোমরা একটু চেষ্টা করবে যেন নিজেদের পড়াশোনাগুলোকে নিজেদের মতো করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় করাবো, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় আছে আচরণ ও আচরণের বিকাশ। আজকে আমরা আসলে এই অধ্যায় থেকে কি শিখব, সংক্ষেপে একটু সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো যে আচরণ সম্পর্কে ধারণা করতে পারবে। তারপরে মানুষের আচরণের উপর পরিবেশ না বংশগতির প্রভাব, সে সম্পর্কে ধারণা করতে পারবে। তারপরে হচ্ছে ব্যক্তির বুদ্ধিভিত্তিক, আবেগীয়, সামাজিক, নৈতিক বিকাশের ধারা বর্ণনা করতে পারবে। তারপরে নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্য নিরূপণ করতে পারবে। আরও কিছু বিষয় থাকবে, সেটা আলোচনার সাপেক্ষে উঠে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায়ের অনেক কিছু আছে এবং অনেক বড় একটা অধ্যায়। এটা শেষ করতে আমাদের অনেক সময় লাগবে। তারপর আমি খুব সংক্ষেপে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টা পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা নিজেরা, আমি যতটুকু পড়াই, নিজেরা একটু বেশি করে সময় দিবে এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখি আজকে আমরা কতদূর আলোচনা করতে পারি। প্রথমে আচরণ ও বংশগতি নিয়ে আমরা আলোচনা করব। আচরণ সম্পর্কে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। তারপরও তোমাদের সুবিধার জন্য আবার পূর্ববর্তী ক্লাসে যে আচরণ নিয়ে আলোচনা করেছি সে সম্পর্কে একটু স্মরণ করিয়ে দিতে চাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে দেখো যে আসলে আমাদের মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু যেহেতু আচরণ, সেহেতু আচরণটাকে আমরা খুব ভালোভাবে জানবো। দেখাও এখানে আচরণ কি। আচরণ হলো পর্যবেক্ষণযোগ্য কোনো শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া বা কার্যকলাপ। এক কথায় মানুষ বা প্রাণী যা কিছু করে তাই কিন্তু আচরণ। অর্থাৎ আমরা হাঁটা, চলাফেরা, কথা বলা সব কিছুই কিন্তু আচরণ। এই আচরণ নিয়ে আরও তোমাদেরকে আমি বিস্তারিত বলেছিলাম যে আচরণ কত প্রকার, কি কি, সেটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপর বলছি যে আচরণ হচ্ছে 3 প্রকার মূলত: সামগ্রিক, খণ্ডিত আচরণ, ঐচ্ছিক বা অনৈচ্ছিক আচরণ, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক আচরণ। তাহলে আচরণ মূলত 3 ধরনের। এই ঐচ্ছিক, অনৈচ্ছিক কোনটা, তারপরে সামগ্রিক, খণ্ডিত কোনটা, এটা, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ বাহ্যিক আচরণ কোনগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তোমরা একটু দেখে নিও। তাহলে আমরা সামনের দিকে আগাই। যে বংশগতি যে প্রক্রিয়ায় জীবের বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্ততিতে আসে তাকে বংশগতি বলে। বংশগতি সংজ্ঞাটা তোমরা ভালো করে মুখস্থ করে নিবে যে আসলে বংশগতি এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একজন পিতামাতার কাছ থেকে তাদের যে গুণাবলী, বুদ্ধি, ব্যক্তিত্ব, এগুলা কিন্তু হচ্ছে পিতামাতার কাছ থেকে সন্তানের ভিতরে সংক্রামিত হয়। বংশ পরস্পরায় এটা চলতে থাকে। কাজে এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে বংশগতির সংজ্ঞাটা কি। বংশগতির সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের বৈশিষ্ট্যগুলা, অর্থাৎ বুদ্ধি, ব্যক্তিত্ব, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো পিতামাতা থেকে সন্ততির মধ্যে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে মানব আচরণের উপরে বংশগত ও পরিবেশের প্রভাব। এই মানব আচরণের উপর বংশগত ও পরিবেশের প্রভাব নিয়ে বিজ্ঞানীদের বহু গবেষণা এবং বহু মত পার্থক্য। কেউ বলেছেন যে বংশগতির প্রভাব বেশি, আবার কেউ বলেছেন না পরিবেশের প্রভাব বেশি, আবার অনেকে বলেছেন যে না বংশগতি এবং পরিবেশ উভয়েরই প্রভাব আছে। তাহলে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই। ক্লাসগুলো যদি হতো তোমাদেরকে আরও সুন্দর করে আমি এই বিষয়গুলো উপস্থাপন করে বোঝাতে পারতাম, কিন্তু যেহেতু ক্লাসও খুব কম পাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আমার সামনাসামনি ক্লাস হচ্ছে না, যার কারণে আমি ওইভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না। তারপরও আমি চেষ্টা করছি। দেখো যে মানব আচরণ নিয়ন্ত্রণে বংশগতির মুখ্য ভূমিকা পালন করে না পরিবেশ, এই বিতর্ক বহু পুরাতন। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এ সকল গবেষকদের কেউ কেউ বংশগতির কথা উল্লেখ করেছে, কেউ পরিবেশের কথা উল্লেখ করেছে। আজকে আমরা আসলে কিছু উদাহরণ থেকে দেখব যে আসলে বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি, না দুইটারই প্রভাব আছে, সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। বংশগত পরিবেশের প্রভাব পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীরা কী করেছে, যমজ সন্তানদেরকে বেছে নিয়েছে। তোমরা জানো যে যমজ সন্তান অর্থাৎ একই মায়ের পেটে থেকে যে যমজ সন্তান হয়, এই যমজ সন্তানরা কিন্তু দেখতে একই রকম হয়, হুবহু তাদের সব কিছুই কিন্তু মিল থাকে। আমরা জানি যে কারো যদি অসুখ হয়, একজনের অসুখ হলে আরেকজনেরও অসুখ হয়, একজনের জ্বর হলে আরেকজনেরও জ্বর হয়। তারপরে তাদের আচরণ, চলাফেরা, কথাবার্তা সব কিছুর মধ্যেই কিন্তু মিল, অর্থাৎ তাদের সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু একই ধরনের হয়ে থাকে। তো এখানে বলছে যে এটা প্রমাণ করার জন্য যে আসলে বংশগতির প্রভাব না পরিবেশের প্রভাব, এটা প্রমাণ করার জন্য অভিন্ন যমজ সন্তানদের বেছে নিয়েছেন। কারণ অভিন্ন যমজ সন্তানদের যেহেতু একই সঙ্গে জন্ম, একই মায়ের গর্ভ থেকে জন্ম, তাহলে এদের যদি কোনো পার্থক্য দেখা যায়, তাহলে আমরা বুঝবো যে আসলে যে এই পার্থক্য পর্যালোচনা করলে বুঝতে পারবো বংশগতির প্রভাব না পরিবেশের প্রভাব এর উপর বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গল্পে দেখেছি, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, পরিবেশের প্রভাব নিরূপণের জন্য 19 জোড়া অভিন্ন যমজ সন্তানের উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। তার মধ্যে এক জোড়া অভিন্ন যমজের কথা আমরা এখানে উল্লেখ করছি। এদের মধ্যে এক জোড়া অভিন্ন যমজ সন্তান, একজনের নাম হচ্ছে রিচার্ড আর একজনের নাম হচ্ছে রেমন্ড। এই রিচার্ড এবং রেমন্ড এদের যে গবেষণা, এই গবেষণাটা আসলে বিখ্যাত। রিচার্ডকে 1 মাস বয়সে, রিচার্ডের বয়স যখন 1 মাস, তখন একজন দরিদ্র ট্রাক ড্রাইভারের কাছে পালক দেওয়া হয়। অন্যদিকে 23 মাস বয়স রেমন্ড, তাকে এক ধনী চিকিৎসক অর্থাৎ ডাক্তারের কাছে পালক দেওয়া হয়। অর্থাৎ এই যে অভিন্ন দুইজন যমজ ভাই রিচার্ড এবং রেমন্ড, এই দুইজনকে হলো একজনকে গরিব ঘরে দেওয়া হয় আর একজনকে ধনী ঘরে পালক হিসেবে দেওয়া হয়, আসলে তাদের উপরে গবেষণা করার জন্য। এতে দেখা যাচ্ছে যে রিচার্ড বস্তি এলাকার নিম্নতর পরিবেশে বসবাস করে এবং নিম্নমানের বিদ্যালয়ে লেখাপড়া করে। অপরদিকে রেমন্ড যেহেতু চিকিৎসকের ঘরে গিয়েছে, সে তার পরিবেশ, খাবার দাবার সব কিছু কিন্তু উন্নত এবং উন্নত বিদ্যালয়ে সে পড়াশোনা করে। 10 বছর বয়সকালীন সময়ে গবেষকগণ রিচার্ড এবং রেমন্ডকে পরীক্ষা করে দেখতে পান যে ভিন্ন পরিবেশে লালিত পালিত হলো তাদের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য, এই ব্যক্তিগত বৈশিষ্ট্য কিন্তু একই ধরনের, বুদ্ধিমত্তাও কিন্তু একই ধরনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু কিছু বিষয়ে আমরা একটু উল্লেখ করতে চাই যে আসলে বংশ সংক্রান্ত যে গবেষণা, বংশমালা সংক্রান্ত গবেষণায় কি উঠে এসেছে। দেখো 1869 সালে বিজ্ঞানী গ্যালটন একটা গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন। এই গবেষণায় তিনি ডারউইন নামক একজন বিজ্ঞানী এবং গ্যালটন নামক একজন বিজ্ঞানী, দুইটা পরিবারের পারস্পরিক সম্পর্কযুক্ত দুটি পরিবার বিস্তারিত তথ্য সংগ্রহ করে
এই দুইটা পরিবারের তথ্যগুলোকে সংগ্রহ করে বিখ্যাত একটা গ্রন্থ প্রকাশ করেন, যার নাম হচ্ছে হেরিডিটি জিনিয়াস। হেরিডিটি জিনিয়াস নামক একটা গ্রন্থে তাদের এই পরিবারের সমস্ত কিছু তুলে ধরেন। পরবর্তী সময়ে পিয়ারসন নামক একজন বিজ্ঞানী তথ্য সম্ভারকে আরও ব্যাপকতা প্রদান করেন। এতে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে মানুষের ব্যক্তিত্ব বিকাশে বংশগতির প্রভাবই হচ্ছে সবচেয়ে বেশি। বলছে যে বংশগতির প্রভাব বেশি। বংশমালা সংক্রান্ত গবেষণায় উঠে এসেছে যে বংশগতির প্রভাবটা বেশি। এরপরে দেখো, পালিত সন্তানের উপর গবেষণা করছেন কিছু বিজ্ঞানী। একটা বিজ্ঞানী পালিত সন্তানের উপর গবেষণা করে কি দেখেছেন দেখো, যে ব্যক্তিত্বের বিভিন্ন গুণাবলীর উপর বংশগত পরিবেশের প্রভাব আরও স্পষ্ট করে দেখানো যায় পালিত সন্তানদের নিয়ে গবেষণা করে। এমন একটা গবেষণা করেছিলেন হচ্ছে বার্কস নামক একজন বিজ্ঞানী। তিনি দেখলেন যে পালিত সন্তানদের বুদ্ধি অর্থাৎ আইকিউর সঙ্গে পালক পিতার বুদ্ধির চেয়ে তাদের নিজেদের আসল পিতার বুদ্ধির সামঞ্জস্য বেশি। অর্থাৎ বলছে যে পালক যে পিতা, এই পিতার যে বুদ্ধির সম্পর্কটা, এই বুদ্ধির সম্পর্কটা পালক পিতার চাইতে তার অরিজিনাল যে পিতা, সেই পিতার কিন্তু বুদ্ধির যে সামঞ্জস্য, যে মিল, সেটা বেশি দেখা যায়। কাজেই দেখা যাচ্ছে যে বুদ্ধি নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বংশগতির উপরে। বুদ্ধিটা আসলে বংশগতির উপরে নির্ভর করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা এখানে বিভিন্ন তথ্য তুলে ধরছি এই কারণে যে কোনো কোনো জায়গায় বংশগতির কথা বলা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় দেখো যে পরিবেশের কথা বলা হয়েছে। আশ্রমে পালিত শিশুর উপর গবেষণা করেছেন কিছু বিজ্ঞানীরা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনাথ আশ্রমে কিছু শিশু বড় হয় যাদের বাবা মা থাকে না। দেখা যাচ্ছে যে এদের আশ্রয় জায়গা হয় হচ্ছে অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রমে কিন্তু বিভিন্ন ঘরের ছেলেমেয়েরা আসে এবং বিভিন্ন বংশের ছেলেমেয়েরা আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আশ্রমে বড় হয়েছে এমন ছেলেমেয়েদের উপর গবেষণা করে দেখেছেন যে এদের সবারই মানসিক বিকাশ ব্যাহত হয়েছে। অর্থাৎ মানসিক যে বিকাশটা, সেটা কিন্তু সঠিকভাবে বিকশিত হয় না। তাদের মতে এরূপ হওয়ার কারণ হচ্ছে আশ্রমের অনুন্নত পরিবেশ। তাহলে এখানে পরিবেশের উপর অনেকটা দায়ী, পরিবেশ অনেকটা দায়ী। আবারও তারা এও লক্ষ্য করেন যে এখানে এক একজনের মানসিক বিকাশ এক এক রকম হয়েছে। এর কারণ হিসেবে দায়ী করা হয়েছে তাদের বংশগত উপাদানকে। মানসিক বিকাশটা এক এক রকম, তাই বংশগত উপরে এখানে হচ্ছে অনেকটাই নির্ভর করছে। তারপর দেখো যে যমজ সন্তানের উপর গবেষণা করে কি পেয়েছেন। আমি এর আগেও বলেছি যে যমজ সন্তানের উপর গবেষণা করে কী পেয়েছেন। আমরা জানি যে যমজ সন্তানদের পরিবেশের কারণে কিন্তু তাদের আচার আচরণ কিছুটা পরিবর্তন হলো, তাদের ব্যক্তিত্ব এবং বুদ্ধি, মানসিক বিকাশ এগুলো কিন্তু তার বংশের উপরে নির্ভর করছে। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা পয়েন্ট দেখাতে পারি যে আর্থসামাজিক ক্ষেত্রে গবেষণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থসামাজিক ক্ষেত্রে গবেষণা করে বিজ্ঞানীরা কি পেয়েছেন? পিতামাতার আর্থসামাজিক অবস্থার সাথে সন্তানদের বুদ্ধির সম্পর্কের উপর গবেষণা পরিচালনা করেন হচ্ছে উডওয়ার্থ এবং মার্কুইস নামক দুজন বিজ্ঞানী। তারা একটা গবেষণা করেন এবং তারা গবেষণার ফলাফলে দেখতে পান যে ক্ষেত মজুর ও কারখানার শ্রমিকদের ছেলে মেয়েদের বুদ্ধির হার নিচু। বলছে যে ক্ষেত মজুর, যারা কৃষক, এবং যারা কারখানার শ্রমিক লেভেলের, তাদের ছেলে মেয়েদের বুদ্ধির হার কিন্তু নিচু। অন্যদিকে ডাক্তার, শিক্ষক, শিল্পপতিদের ছেলে মেয়েদের বুদ্ধির হার কিন্তু উচ্চ পর্যায়ে। এর উপর আরও অনেক গবেষণা করা হয়েছে। তা আমরা বিভিন্ন বিষয়ে আমরা এখানে তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইয়েও একটু দেখবা যে আসলে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। এই গবেষণা করার জন্য অভিন্ন যমজ সন্তানদের উপরেই বেশি গবেষণা করেছেন এবং সেখানে দেখতে পেয়েছেন যে কিছু কিছু বিষয়ে হলো বংশগতির প্রভাব আছে, আবার কিছু কিছু বিষয়ে দেখা যাচ্ছে পরিবেশের প্রভাব আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসলে বুদ্ধিমত্তার ক্ষেত্রে, ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছুটা বংশগতির প্রভাব থাকলেও পরিবেশের প্রভাবটাও কিন্তু কম না। কারণ উন্নত পরিবেশ, অনুন্নত পরিবেশ, আর্থসামাজিক এগুলো কিন্তু মানুষের ব্যক্তিত্ব আর উপরে বেশ একটা প্রভাব ফেলে কিন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম যে মানবাচরণে বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি। দেখো যে যে পিতার জীবিকা ও আর্থসামাজিক মর্যাদার সাথে সন্তানদের বুদ্ধির ভিন্নতার সম্পর্ক অনস্বীকার্য। এসব গবেষণা থেকে পরিষ্কার বোঝা যায় যে ব্যক্তির বিভিন্ন গুণাবলী বিকাশের জন্য বংশগতি আর পরিবেশ উভয়টি কাজ করে থাকে। আমরা পূর্বে যে সকল বন্য পশু পালিত মানুষের দৃষ্টান্ত দেখিয়েছি তা থেকেও বোঝা যায় যে বংশগতি আর পরিবেশের এক একটিকে বাদ দিয়ে আরেকটি নয়। সত্যিকারী বিকাশ লাভের জন্য যেমন বংশগতির মাধ্যমে পাওয়া সম্ভাবনা, আবার সম্ভাবনাকে বিকশিত করার জন্য চাই উপযুক্ত পরিবেশ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সব গল্প যেহেতু আমি শোনাতে পারিনি, বন্য পশু লালিত পালিত কিছু সন্তানদের উপরেও কিন্তু বর্ণনা দেওয়া আছে বইয়ে, তোমরা একটু পড়ে নিবা। যেটা হচ্ছে ফেরেল মানব, অর্থাৎ বন্য পরিবেশে লালিত পালিত মানব সন্তান। দেখা যাচ্ছে যে পশুর মতোই কিন্তু তাদের চলাফেরা, আচরণ। তাহলে সেখানে আমরা দেখতে পাই পরিবেশের একটা প্রভাব আছে। তা এইসব সব পরিবেশের মূলে কিন্তু দুইটা বিষয় আমাদের কাছে স্পষ্ট। একটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক অত্যন্ত নিবিড়। একটাকে বাদ দিয়ে আরেকটাকে কখনো আমরা কল্পনা করতে পারি না। তাই উন্নত বংশগতি এবং উপযুক্ত পরিবেশ মানব আচরণের চরম বিকাশে সহায়তা করে থাকে, এই কথা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমি যুক্ত হব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।